দুনিয়ার স্বার্থপর মানুষগুলোর স্বভাবটাই এমন। হয়তোবা সাময়িকভাবে আপনাকে কষ্ট দিয়ে বা আঘাত করে তাদের স্বার্থটা হাসিল করে নেবে, কিন্তু যার মনে অহংকার আছে, অহমিকা আছে, সে আল্লাহর রহমতের দরবার থেকে ক্রমশই দূরে সরে যাবে। যার ভিতরে অহংকার আছে, তার কাছে সব কিছু থাকলেও রহমত থাকে না। দুনিয়ার ক্ষণিক সময়ের সফলতার কোনো মূল্য নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের জীবনের প্রত্যেকটা দিন কিন্তু একরকম যায় না। কোনো কোনো দিন যায় খুব আরামের, আবার কোনো কোনো দিন যায় অনেক বেশি পরিশ্রমের, চ্যালেঞ্জের। তো আজকের দিনটা আমার সেই রকম চ্যালেঞ্জের ছিল। ঘরের কাজগুলো একরকম চ্যালেঞ্জ নিয়েই শেষ করেছি, কারণ সেই সকালবেলা উঠে মহাবিপদ সংকেতটা পেয়েছি যে আজকে আমার যে কাজের খালা আছে উনি আসবে না। কাউকে সাথে নিয়ে কাজ করলে কিন্তু ঘরের কাজগুলো একটু অন্যরকমভাবে সাজানো থাকে। কাজের লোকের কাজ আর নিজের ঘরের কাজ সবসময় কিন্তু আলাদা থাকে, কিন্তু তারপরেও কিছু কিছু কাজ আছে রাতের বেলা রেখে দেই যে সকালবেলা খালা এসে করবে। তো সকালে যখন শুনেছি যে খালা আসবে না, তখন কিন্তু খালার কাজগুলো আমাকেই করতে হয়েছে, আর আমার নিজের কাজ তো নিজেকে করতে হয়েছে। ঘরের কাজগুলো যেমন চ্যালেঞ্জ নিয়ে শেষ করেছি, ভিডিওর কাজও কিন্তু সেরকম চ্যালেঞ্জিং হয়ে গেছে। সকালে যে নাস্তা রেডি করেছি সেই ভিডিও ক্লিপসগুলো কোনোভাবে মিসিং হয়ে গেছে। তো কোনো রকমে যতটুকু ফোনে ছিল ততটুকু দিয়েই কিন্তু ভিডিওটা সাজিয়েছি। তো গতকাল হচ্ছে আমার আম্মু এসেছিল, বেশ অনেকগুলো লিচু নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে। তো লিচুর সিজন তো বেশি দিন থাকে না, খুব অল্প কয়েকদিন থাকে, 7 দিন বা 10 দিন এরকম থাকে। তো এতগুলো লিচু এনেছে, অল্প কিছু খাওয়া হয়েছে আর বেশিরভাগগুলোই রয়ে গেছে। আর আমাদের সাফান কিন্তু লিচু খেতে খুব বেশি পছন্দ করে। তো দেশীয় ফল বলতেই আসলে অনেক মজার, কিন্তু একসাথে অনেক বেশি খাওয়া ভালো না। আমি দেখেছি প্রায় বাচ্চাদেরই কিন্তু লিচুর প্রতি একটা অন্যরকম ঝোঁক। তো আবার এই লিচুটা যদি অনেক বেশি পরিমাণ খাওয়া হয় তাহলে কিন্তু পেট ব্যথা করে। তো এই যে লিচুগুলো, এগুলো যদি বাইরে থাকে এক এক করে সব আমার মেয়ে খাবে, তা না হয় নষ্ট করবে। তো সেই জন্য কিছু লিচু আমি সংরক্ষণ করে রাখছি। কিছু লিচু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু লিচু আমি নর্মাল ফ্রিজে রাখবো। যে লিচুগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো সেগুলো আমি ধুয়ে নিয়েছি, আর যেগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেগুলো কিন্তু ধুইনি, এরকম শুকনো অবস্থায় রেখেছি। এখন কাগজ দিয়ে র্যাপ করে তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিব। আর এগুলো কিন্তু 3 মাস বা 6 মাস পর্যন্ত ভালো থাকবে, এর বেশি রাখা আসলে উচিত না। তো যখন ডিপ ফ্রিজ থেকে বের করব তখন কিন্তু পানিতে এটা ভিজিয়ে নিলেই আবার আগের মতো হয়ে যাবে। তো বাচ্চাদের আরও একটা স্বভাব হচ্ছে, যে জিনিসটা যে দিনের নয় সেই জিনিসটার প্রতি কিন্তু এক এক সময় বায়না করে। ওই লিচুগুলো আমি ডিপ ফ্রিজে এই জন্য রাখবো, যখন লিচুর বায়না করবে তখন যেন বের করে দিতে পারি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা নিয়মিত আমার ভিডিও দেখেই যাচ্ছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো কাজ বা আমার কথা আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যদি আমাকে প্রথম ভিজিট করেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। আমার গত ভিডিওতে রুমান কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আমি আর আমার হাজব্যান্ড মিলে তোমার ফেসবুক পেজের প্রত্যেকটা রিলস দেখলাম, অনেক মজা পেয়েছি, অনেক হেসেছি, সাথে ফলো দিয়েছি। তো রুমান আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক ভালোবাসা যে তুমি আমাকে দুই জায়গাতেই সমানভাবে সাপোর্ট দিচ্ছ। তো সেদিন রাত প্রায় 1:30টার দিকে আমাদের আলপনা কবির আপু, বাংলা ডেইলি সিম্পল ব্লগ আইডির আলপনা কবির আপুর কথা বলছি, সেও কিন্তু একই কাজ করেছে। অনেক রাতে আমার ফেসবুক পেজে ঢুকে আমার প্রত্যেকটা রিলস সে দেখে নিয়েছে। তো ইউটিউবের অনেক প্রিয় প্রিয় ভালোবাসার আপুরা কিন্তু আমার সঙ্গে আমার ফেসবুক পেজে জয়েন হচ্ছেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এখন হচ্ছে আমি দুপুরের রান্নাটা শেষ করে ফেলবো। তো কোনো কোনো দিন আমাদের ঘরের মূল কাজটাই হয় রান্নাবাড়ি আর খাওয়া, অন্যান্য কাজগুলো একটু কম করা হয়। তো আজকের দিনটা আমার ঠিক সেই রকম, যেহেতু আমাকে একা একা অনেক কাজ করতে হবে, তো সেই জন্য আগে রান্নাটা শেষ করে ফেলছি। তো আজকে হচ্ছে মেয়ের বাবা বাসায় আছে,
তো সেই জন্য মেয়ে কিন্তু আমাকে খুব একটা বিরক্ত করছে না, বাবার সঙ্গেই খেলা করছে। কিন্তু ওর বাবার সঙ্গে যদি আমি খেলা করতে দেই আমার কিন্তু খুব একটা শান্তি লাগে না। ওর বাবাকে যদি আমি বলি মেয়েকে একটু খেয়াল রেখো, সে সর্বোচ্চ হলে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা মেয়ের সাথে তুমুল খেলাধুলা করবে। তারপর সে তার ফোন নিয়ে বসে যাবে অথবা তার অফিসের কাজ নিয়ে বসে যাবে। আর এইদিকে মেয়ে ইচ্ছা মতো খেলাধুলা করবে। তো এখানে যখন আমি রান্না করছিলাম তখনও কিন্তু ঠাস ঠুস আমি শব্দ পাচ্ছিলাম। তো এখানে হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছি। আজকে কিন্তু বাজারও করার ছিল, কিন্তু সাফানের বাবাকে আমি বাজারে যেতে দেইনি। বাসায় একটা বেগুন ছিল, সেটাই কেটে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আজকে যদি বাজার করে নিয়ে আসতো তাহলে সেই বাজারগুলো ঠিকঠাক মতো গুছিয়ে একা একা কেটে বেছে রান্নাবাড়ি করে নেওয়া আমার জন্য আসলে অনেক বেশি প্রেশারের হতো। তো আমার জন্য যে শুধুমাত্র প্রেশারের বিষয়টা এমন কিন্তু না। আমার কাছে মনে হয় যে বাজার গুছিয়ে তারপর রান্নাবাড়িটা করা, এটা কিন্তু কম বেশি সবার জন্যই প্রেশারের। তো যাই হোক, এখানে হচ্ছে এক চুলাতে আমি বেগুন ভাজি করছি আর অন্য চুলাতে আমি হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা আমি একটু ভুনা করব, তো সেই জন্য সব রকম মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপর এখন শুধু একবারে চুলায় বসিয়ে দিয়েছি। আজকে ভিডিও করতে গিয়ে কিন্তু একটা বিশাল রকম দুর্ঘটনা ঘটে গেছে। তো রান্নার যখন ভিডিও শ্যুট আমি করছিলাম ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। তো রান্নার ভিডিওটা মোটামুটি অর্ধেক শেষ হয়েছে, তখন আমার ট্রাইপডটা থেকে আমার ফোনটা পড়ে গিয়ে একেবারে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো এই যে ফোনটা আমার ডিসপ্লে চলে গেছে সেই ফোনটাতেই কিন্তু এই ভিডিও ক্লিপসগুলো সব ছিল। তো পরবর্তীতে সাফানের বাবার মাথাটা তো পুরোপুরি নষ্ট করে দিয়েছি। তো একটু ঠিক করে দিয়েছে, কিন্তু সেটা দিয়ে আসলে খুব একটা কাজ হচ্ছে না। তো যাই হোক, রান্নাঘরে তো বলছিলাম যে ঠাস ঠুস শব্দ পাচ্ছি। এই যে সেই ঠাস ঠুসের নমুনা। আমার মেয়ে আমার থেকে তার বাবার সঙ্গে খেলতে বেশি পছন্দ করে, কারণ তার বাবার কাছে না বলতে কোনো শব্দ নেই। আমি একটা জিনিস সব সময় চিন্তা করি যে একজন বাবার ধৈর্য শক্তি যেমন একজন মায়ের মতো হবে না, আবার একজন মায়ের ধৈর্য শক্তি বাবার সমান হবে না। আসলে দুইজনের ধৈর্য শক্তির পরিমাণ কিন্তু দুই রকম। বাবার জায়গা বাবার আর মায়ের জায়গা মায়ের, কিন্তু সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার থেকে মাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয়। এই যে আমাদের সেই ভদ্র মহিলা, আমাদের বাসার প্রাইম মিনিস্টার, তো সে এখানে হচ্ছে একটা পোকা দেখেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। তো এরকম পোকা বা তেলা পোকা যা কোনো কিছু দেখুক সে খুব সাহস নিয়ে সামনে যায়, গিয়ে কিন্তু বকাও দিতে থাকে যে তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাসায় এসেছো, বা আমি তোমাকে পিট্টি দেব। কিন্তু একটু যদি কাছে যায় তাহলে কিন্তু ভয় পেয়ে আবার সেখান থেকে পিছিয়ে আসে। তো এগুলো নিয়ে আমি আর ওর বাবা কিন্তু মাঝে মাঝে খুব হাসি। তো যখন থেকে আমার আম্মা জান একটু একটু হাঁটা শিখেছে তখন থেকেই কিন্তু বাসাটা একটু একটু করে এলোমেলো হচ্ছিল। তো সাফানের বাবা আমাকে সব সময় বোঝাতো যে এখন আরও বেশি এলোমেলো হবে, কিন্তু এটা শিশির সব সময় মনে রাখবে এই যে সময়টা, এটা কিন্তু আমাদের মেয়ের জীবনের বেস্ট পার্ট, ওর সুন্দর শৈশব। যদি কখনো বাসায় এরকম এলোমেলো দেখে কেউ কোনো কিছু মনে করে বাসায় এসে, সেটা একেবারে গায়েই মাখবে না। একটা সময় দেখবে তোমার হাতে অনেক সময় বাসা গোছানোর জন্য, কিন্তু আমাদের মেয়ের এই যে সুন্দর সময়টা, এই সময়টা কিন্তু আর ফেরত আসবে না। তো চুলায় তো রান্না বসিয়ে দিয়ে এসেছি আর ঘরের এই অবস্থা। তো মেয়ের বাবাকে আর মেয়েকে কিন্তু আজকে শাস্তি দিয়েছি, বলেছি তোমরা দুইজন মিলে বাসাটা গুছিয়ে নেবে। তো ওর বাবা যখন একটু একটু করে সব ঠিকঠাক করছিল, ওর বাবার সাথে মেয়েও কিন্তু একটু একটু করে কাজ করেছে। আমার গত ভিডিওতে হেলাল হেলাল আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন রাত 1:23 হচ্ছে, ঘুম আসছে না আপু, তাই আপনার ভিডিওগুলো এক এক করে দেখছি। আপনার ভিডিওগুলো দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমি একজন হাউসওয়াইফ, আমার একটা সন্তান আছে, আর আপনার ভিডিওগুলো দেখে আমি আমার ছোট্ট সংসারটা একটু একটু করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপু দোয়া করবেন আমি যেন আপনার মতো আমার সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তো আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে অনেক অনেক ভালোবাসা যে এত রাতে আপনি জেগে জেগে আমার ভিডিওগুলো দেখছেন। আসলে আমার ভিডিওতে তেমন কোনো শিক্ষণীয় বিষয় থাকে না, তারপরেও এত এত ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো যে প্রতিনিয়ত দেখছেন, তার জন্য কিন্তু আমি অবশ্যই কৃতজ্ঞ। আর আপনার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া থাকবে আপু।
আমি নিজেও কিন্তু অনেক বেশি গোছানো নই, কিন্তু টুকটাক এখন যতটুকুই হয়েছি নিজের চেষ্টাতে বলেন বা ইচ্ছাতে বলেন সেভাবেই কিন্তু হয়েছি। সাথে অনেক অনেক আপুদের ভিডিও দেখছি, তাদের কাছ থেকে প্রতিনিয়ত অনেক অনেক জিনিস শিখছি। আমি আমার প্রায় ভিডিওতে এই কথাটা বলি যে ছোট হোক বা বড় হোক, আমি কিন্তু যাদের ভিডিওই দেখি প্রত্যেকের ভিডিও থেকেই কিছু না কিছু শেখার চেষ্টা করি। আমাদের একটা ধারণা আছে যে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ভিডিওতে শিক্ষণীয় কিছুই নেই। তো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ রকম ভুল। প্রত্যেকের ভিডিওতে কোনো না কোনো কিছু অবশ্যই শেখার আছে। তো শেখার জিনিসটা আপনাকে শুধু বের করে নিয়ে আসতে হবে। আরও একটা বিষয় হচ্ছে, ভিডিওতে দেখানো কাজ হয়তো বা টুকটাক কারোর সঙ্গে কখনো না কখনো মিলে যায়, তখন কিন্তু একটা ট্যাগ আসে, একটা ক্লেম আসে। তো সেদিকে আসলে তাকানো যাবে না কে কী বললো বা কে কী করলো। আমি নিজে কি তার কাছ থেকে শিখেছি বা আমার ভিতরে ধারণ করেছি, সেটাই আমার কাছে মুখ্য বিষয়। তো এখানে হচ্ছে হাতে মেখে খিচুড়িটা আমি রাইস কুকারে বসিয়ে দেব, এটাই আমার জন্য ঝামেলা একটু কম হবে। তো যে কথা বলছিলাম, হয়তো বা আমার ২-১টা ভিডিও দেখে আপনি কিছু না কিছু শিখছেন, আপনার ভিডিওতে সেই কাজগুলো দেখাচ্ছেন। তো তাই নিয়ে যে আপনার প্রত্যেকটা ভিডিওতে আমাকে ক্রেডিট দিতে হবে, আমার নাম নিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি যে শিখতে পেরেছেন এটাই কিন্তু অনেক বড় বিষয়। তো যাই হোক, এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি। তো এখন আসি ভিডিওর সেই থাম্বনেল পার্টে। ইউটিউবের জন্য প্রথম টাকা খরচ করেছি। তো ইউটিউব থেকে কত টাকা কিভাবে ইনকাম করছি সেটা কিন্তু বড় বিষয় নয়, কিন্তু সত্যি কথা বলতে ইউটিউব পারপাস এখন পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো টাকা খরচ করা হয়নি। তো আমার যে আগের ট্রাইপডটা ছিল সেটার যে অবস্থা সেটা তো ভিডিওতে শেয়ার করেছি। কোথাও যদি ভালো মতো কাজ করতে যাই তো সেখানে কিন্তু অবশ্যই ইসেনশিয়াল যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। তো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় কাজ করতে গেলে কিন্তু এরকম ইসেনশিয়াল এলিমেন্টসগুলোর মধ্যে ট্রাইপড একটা। ট্রাইপড ছাড়া আসলে আমার কাছে মনে হয় একটা ভালো মানের কোয়ালিটিফুল ভিডিও বানানো খুব একটা সম্ভব না, আর বানালেও সেটা খুব কষ্টকর হয়ে যায়। আর আমি তো ট্রাইপডের উপর একেবারে খুবই নির্ভরশীল। ট্রাইপড ছাড়া আমি একেবারে ভিডিও করতেই পারি না। তো আমার যে ট্রাইপডটা আছে সেটার মাথা তো ভেঙে গেছে, ফোনটাও পড়ে নষ্ট হয়ে গেছে। তো এই ট্রাইপডটা কিছুদিন আগে আমি কিনেছি, সেটা আর বের করা হয়নি। তো সেটা আজকে আপনাদের সঙ্গে বের করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক আপুরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, মেসেজ দেন যে আপু কোন ট্রাইপডটা ভালো হবে। আসলে ট্রাইপড যদি অনেক দাম দিয়ে কিনেন সেটা একরকম, অবশ্যই ভালো হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমি যে নীতিটা পালন করছি, যে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমি কোনো টাকা খরচ করব না, অনেক দামি কিছু কিনবো না। তো সেই জেদের বসে আমি কিন্তু এই ছোট্ট মিনি ট্রাইপডটা নিয়েছি। এটা নেওয়ার কিন্তু আমার আরও একটা কারণ আছে। আমার যেহেতু এখন রেগুলার ফেসবুকে রিলস বানাতে হয়, তো ওখানে তো ভিডিও রেশিওটা আলাদা, তো এরকম খাড়াভাবে মোবাইলটা রাখতে হয়। তো ওই ট্রাইপডটাতে আমার কিন্তু বেশ ঝামেলা হচ্ছিল, আর ওটা ভেঙেও গিয়েছে। তো সেই জন্যই কিন্তু এই মিনি ট্রাইপডটা নিয়েছি। আর এটা কিন্তু ইউজ করতেও বেশ মজা আছে, অনেকগুলো অ্যাঙ্গেলে এটা দিয়ে কাজ করা যাবে। আর এই যে এটার অবস্থা ঠিক এইরকম। ইবা আজান্স মম আইডি থেকে আমাদের ডেইজি আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমার যে ট্রাইপডটা এটার প্রাইস কত নিয়েছিল। তো আসলে আপু আমার ঠিক মনে নেই, এটা যেহেতু বেশ অনেক দিন আগে কেনা, এটা সম্ভবত 950 থেকে 1000 টাকার ভেতরে হবে, এর বেশি হওয়ার কথা না। আমাকে ট্রাইপড নিয়ে যারা মেসেজ করেন বা কমেন্ট করেন, আমি কাউকেই রিকমেন্ড করি না অনেক দামি ট্রাইপড কেনার জন্য। ট্রাইপডটা ঠিক কতদিন লাস্টিং করবে এটা কিন্তু নির্ভর করে আপনি কিভাবে এটা ইউজ করছেন তার উপর, আপনার ইউজের ক্যাপাসিটির উপর। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।